আসসালামু আলাইকুম। পড়ছি হুমায়ুন আহমেদের মিসির আলী সমগ্র থেকে দেবী। সোহাগী হাই স্কুলের হেডমাস্টার সাহেব দারুণ অবাক হলেন। রানুর ব্যাপারে খোঁজ খবর করার জন্য এক ভদ্রলোক এসেছেন। এর মানে কি? অতদিন আগে কি হয়েছিল না হয়েছিল তা কি এখন আর কারো মনে আছে? আর মনে থাকলেও এইসব ব্যাপার নিয়ে এখন ঘাটাঘাটি করাটা বোধহয় ঠিক নয়। কিন্তু যে ভদ্রলোক এসেছেন তাকে মুখের উপর না বলতেও বাধছে। ভদ্রলোক হাজার হলেও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মানি লোক। তাছাড়া এত দূর এসেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। মুখে বলছেন রানু অসুস্থ এবং তিনি রানুর একজন চিকিৎসক, কিন্তু এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আজ হঠাৎ এমন কি হয়েছে যে ঢাকা থেকে এই ভদ্রলোককে আসতে হলো? রানুর কি হয়েছে বললেন? মানসিকভাবে অসুস্থ। আমি তো সেদিনই তাকে দেখে এলাম। যখন দেখেছেন তখন হয়তো সুস্থই ছিল। কি জানতে চান আপনি, বলেন। নদীতে গোসলের সময় কি ঘটেছিল সেটা বলেন। সেসব কি আর এখন মনে আছে? ঘটনাটা বেশ সিরিয়াস এবং নিশ্চয়ই আপনাদের মধ্যে বহুবার আলোচিত হয়েছে, কাজেই মনে থাকার কথা। আপনার যা মনে আসে তাই বলেন। হেডমাস্টার গম্ভীর স্বরে ঘটনাটা বললেন। রানুর গল্পের সঙ্গে তার গল্পের কোনো অমিল লক্ষ্য করা গেল না। শুধু ভদ্রলোক বললেন, মেয়েরা গোসল করতে গিয়েছিল দুপুরে, সন্ধ্যায় নয়। পাজামা খোলার ব্যাপারটি বলেন। পাজামাটা কি পাওয়া গিয়েছিল? আপনি কি বলছেন বুঝতে পারছি না। রানু বলছিল নদীতে গোসল করবার সময় সেই মরা মানুষটি তার পাজামা খুলে ফেলে। আরে না না, কি বলেন? ওর পরনে পাজামা ছিল? হ্যাঁ, থাকবে না কেন? আপনার ঠিক মনে আছে তো? মনে থাকবে না কেন? পরিষ্কার মনে আছে। আপনি অন্য সবাইকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। ওই মরা মানুষটি সম্পর্কে কি জানেন? কিছুই জানি না রে ভাই। থানায় খবর দিয়েছিলাম। থানা হচ্ছে এখান থেকে 10 মাইল। সেই সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। থানাওয়ালারা আসে 2 দিন পরে। লাশ তখন পচে গলে গিয়েছে, শিয়াল কুকুর কামড়াকামড়ি করছে। থানাওয়ালারা এসে আমাদের লাশ পুঁতে ফেলতে বলে। আমরা নদীর ধারেই গর্ত করে পুঁতে ফেলি। আচ্ছা, ওই লাশটি তো উলঙ্গ ছিল, ঠিক না? জি না, ঠিক না। হলুদ রঙের একটা প্যান্ট ছিল আর গায়ে গেঞ্জি ছিল। মিসির সাহেবের ভুরু কুঞ্চিত হলো। আপনার ঠিক মনে আছে তো ভাই? আরে, এটা মনে না থাকার কোনো কারণ আছে? পরিষ্কার মনে আছে। লাশটি কি বুড়ো মানুষের ছিল? জি না, জোয়ান মানুষের লাশ। আর কিছু মনে পড়ে? আর কিছু তো নেই মনে পড়ার। আপনার ওই মেয়েটির সঙ্গে কথা বলতে চাই। অনুফা যার নাম, শুনেছি ওর শ্বশুর বাড়ি কাছেই, হরিণঘাটায়। আপনি যেতে চান হরিণঘাটা? জি। কখন যাবেন? আজকেই যেতে পারি। কত দূর এখান থেকে? 15 মাইল। বেবি ট্যাক্সি করে যেতে পারেন। রাতে ফিরে আসতে পারবো? তা পারবেন। বেশ, তাহলে আপনি আমাকে ঠিকানা দিন। দেব। বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করেন। আমি হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছি। তা কি হয়, অতিথি মানুষ। আসুন আসুন। ভদ্রলোক বাড়িতে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু বড়ই গম্ভীর হয়ে রইলেন। মাথার ওপর হঠাৎ এসে পড়া উপদ্রবে তাকে যথেষ্ট বিরক্ত মনে হলো। ভালো করে কোনো কথাই বললেন না। অকারণে বাড়ির একজন কামলার ওপর প্রচণ্ড হুম্বিতম্বি শুরু করলেন। কিন্তু অনুফার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ঘটল। মেয়েটি আদর যত্নের একটা মেলা বাঁধিয়ে ফেলল। মিসির আলী অবাক হয়ে দেখলেন মেয়েটির স্বামী সন্ধ্যাবেলাতেই জাল নিয়ে পুকুরে নেমে গেছে। অনুফা পরিচিত মানুষের মতো আদরে গলায় বলল, রাতে ফিরবেন কি কাল সকালে যাবেন? লোকজন মিসির আলীকে দেখতে এলো। এরা বেশ সম্পন্ন গৃহস্থ। মেয়েটিও মনে হয় বেশ ক্ষমতা নিয়ে আছে। সবাই তার কথা শুনছে। ঘণ্টাখানেকের মধ্যে তাকে গোসলের জন্য গরম পানি করে দেয়া হলো। একটা বাটিতে নতুন একটা গায়ে মাখার সাবান, মোড়কটি পর্যন্ত ছেঁড়া হয়নি। বাংলা ঘরে নতুন চাদর বিছিয়ে বিছানা করা হলো। মেয়েটির বৃদ্ধ শ্বশুর একটি
ফর্সি হুক্কাও এনে দিলেন এবং বারবার বলতে লাগলেন, খবর না দিয়ে আসার জন্যে ঠিকমতো খাতির যত্ন করতে না পেরে তিনি বড়ই শর্মিন্দা। তবে যদি কালকের দিনটা থাকেন তবে তিনি হরিণঘাটার বিখ্যাত মাগুর মাছ খাওয়াবেন। খাওয়াতে না পারলে তিনি বাপের বেটা না, ইত্যাদি ইত্যাদি। মিসির আলির বিস্ময়ের সীমা রইল না। তিনি সত্যি সত্যি একদিন থেকে গেলেন। মিসির আলি সাহেব এরকম কখনো করেন না। রানু মৃদুস্বরে বলল, ভেতরে আসবো? এসো রানু, এসো। গল্প করতে এলাম। খুব ভালো করেছ। নীলু উঠে গিয়ে রানুর হাত ধরল। রানু বলল, তুমি কাঁদছিলে নাকি? চোখ ভেজা। নীলু কিছু বলল না। রানু বলল, এত কিসের দুঃখ তোমার যে দুপুরবেলায় কাঁদতে হয়? তোমার বুঝি কোনো দুঃখ টুঃখ নেই? হুম, আমি খুব সুখী। রানু হাসতে লাগলো। নীলু হঠাৎ গম্ভীর হয়ে বলল, তুমি বলেছিলে একটা খুব অদ্ভুত কথা আমাকে বলবে। বলেছিলাম নাকি? হ্যাঁ, আজ সেটা বলতে হবে। তারপর আমি আমার একটা অদ্ভুত কথা বলবো। রানু হাসতে লাগলো। হাসছো কেন রানু? তোমার অদ্ভুত কথাটা আমি জানি, এই জন্যে হাসছি। কি আবল তাবল বলছো? তুমি জানবে কি? জানি কিন্তু। নীলু গম্ভীর হয়ে বলল, জানলে বলো তো। তোমার একজন প্রিয় মানুষ তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে, ঠিক না? নীলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না। রানু বলল, কি ভাই, বলতে পারলাম তো? হ্যাঁ, পেরেছ। ও কি বাসায় আসবে? বলবো তোমাকে। তার আগে তুমি বলো, তুমি কি করে জানলে? বিলু তোমাকে বলেছে? কিন্তু বিলু তো কিছু জানে না। আমাকে কেউ কিছু বলেনি। তাহলে তুমি জানলে কি করে? আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছি মানে? নীলু, মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি। সেগুলো ঠিক স্বপ্ন নয়, তবে অনেকটা স্বপ্নের মতো। সেগুলো সব সত্যি। গত রাতে স্বপ্নে দেখলাম তুমি একটি চিঠি পেয়ে খুব খুশি। সেই চিঠিতে একটি লাইন লেখা আছে, যার মানে হচ্ছে তোমার সঙ্গে আমার দেখা হবে বা এরকম কিছু। এসব তুমি সত্যি সত্যি বলছো রানু? হ্যাঁ। কবে তার সঙ্গে তোমার দেখা হবে? আজ বিকেলে। আমি নিউ মার্কেটের বইয়ের দোকানের সামনে একটা সবুজ রুমাল হাতে দাঁড়িয়ে থাকবো। তিনি আমাকে খুঁজে বের করবেন। বাহ, খুব মজার ব্যাপার তো। রানু হাসতে লাগলো। একসময় হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, শুধু গল্প উপন্যাসেই এসব হয়, বাস্তবে এই প্রথম দেখছি। তোমার ভয় করছে না? ভয় করবে কেন? তোমার কিন্তু নীলু ভয় করছে, আমি বুঝতে পারছি। বেশ ভয় করছে, করছে না? না। রানু ইতস্তত করে বলল, ইচ্ছা করলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। আমি দূরে থাকবো। থাক, দূরে দাঁড়িয়ে থাকতে হবে না। মনে হলো নীলুর রানুর কথাবার্তা সহজভাবে নিতে পারছে না। তার চোখ মুখ গম্ভীর। রানু বলল, কি নেবে? না, আমার একা যাবার কথা, একাই যাব। আর যদি গিয়ে দেখো খুব বাজে ধরনের একটা লোক, তখন কি করবে? বাজে ধরনের লোক মানে? অর্থাৎ যদি গিয়ে দেখো দাঁত পড়া চুল পাকা এক বুড়ো। তোমার কি সেরকম মনে হচ্ছে? রানু মাথা দুলিয়ে হাসলো, কিছু বলল না। নীলুকে দেখে মনে হলো রানুর ব্যবহারে সে বেশ বিরক্ত হচ্ছে। দুটো বাজতেই সে বলল, এবার তুমি যাও, আমি সাজগোজ করব। এখনই? 4টা বাজতে তো দেরি আছে। তোমার মতো সুন্দরী তো আমি না, আমাকে সময় নিয়ে সাজতে হবে। রানু উঠে পড়ল। নীলু সত্যি সাজতে বসল, কিন্তু কি যে হয়েছে তার, চোখে পানি এসে কাজল ধুয়ে যাচ্ছে। আইল্যাশ পরার ইচ্ছা ছিল, কিন্তু একা একা পরা সম্ভব নয়। অনেক বেছে টেছে একটা শাড়ি পছন্দ করলো, সাদার ওপর নীলের একটা প্রিন্ট। আগে সে কখনো পরেনি। নীলু মা, কোথাও যাচ্ছ নাকি? নীলু তাকিয়ে দেখলো বাবা। কোথাও যাচ্ছ গো মা?
একজন বন্ধুর সাথে দেখা করতে। তোমার কি চা লাগবে? হলে ভালো হতো। থাক, তুই ব্যস্ত। চা বানাতে আর কয় মিনিট লাগবে? তুমি বসো, আমি বানিয়ে আনছি। নীলুর বাবা চেয়ার টেনে নীলুর ঘরেই বসলেন। চা কি চিনি ছাড়া আনবো বাবা? না, 1 চামচ চিনি দিস। একটু আধটু চিনি খেলে কিছু হবে না। নীলু চা নিয়ে এসে দেখে বাবা ঝিমুচ্ছেন, ঝিমুনিরও বেশি, প্রায় ঘুমাচ্ছেন বলা চলে। বাবা যেন বড় বেশি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। বড় মায়া লাগলো নীলুর। বাবা, তোমার চা। কোনো বন্ধুর বাড়ি যাচ্ছিস মা? নীলু খানিক ইতস্তত করে বলল, তোমাকে আমি পরে বলবো বাবা। সন্ধ্যার আগেই আসবি তো? হ্যাঁ বাবা। গাড়ি নিয়ে যাবি? না, গাড়ি নেব না। নিয়ে যা না, ড্রাইভার তো দিনরাত বসে বসেই মায়না খায়। বাবা, আমি গাড়ি নেব না। নীলুর সাজ শেষ হলো ঠিক 3:30টায়। আয়নায় তাকিয়ে নিজেকে তার পছন্দই হলো। যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে বেশ রূপসী, তার মায়াকাড়া দুটি চমৎকার চোখ আছে, কিশোরীদের মতো ছোট একটি চিবুক। ভালোই তো। এরকম একটি মেয়েকে পুরুষরা কি ভালোবাসে না? নাকের কাছে মুক্তোর মতো কিছু ঘামের বিন্দু। নীলু তার সবুজ রুমাল দিয়ে সাবধানে ঘাম মুছে ফেলল। তারপর উঠে এলো 3 তলায়। রানু, রানু। রানু যেন তৈরি হয়েই ছিল। সে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। তুমি যাবে বলেছিলে আমার সঙ্গে, চলো চলো। রানু তালা লাগালো। নীলু মৃদুস্বরে বলল, তুমি জানতে আমি আসব? হ্যাঁ, জানতাম। সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করল। কারো দেখা পাওয়া গেল না। একসময় নীলু বলল, এখন চলে যেতে চাও রানু? আরো খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি, তোমার তো এখনো যেতে ইচ্ছে করছে না। এক জায়গায় দাঁড়িয়ে না থেকে চলো হাঁটি। তারা বেশ কয়েকবার নিউ মার্কেট চক্কর দিয়ে ফেলল। কেউ এগিয়ে এসে বলল না, তোমাদের মধ্যে নীলুকে? রানু, তোমার কি হাঁটতে টায়ার্ড লাগছে? না। রানু, তুমি তো অনেক কিছু বুঝতে পারো, তাই না? মাঝে মাঝে পারি। লোকটি এসেছে কিনা বুঝতে পারছো না? না নীলু, পারছি না। আমি সব সময় পারি না। রানু লক্ষ্য করল নীলুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তার সবুজ রুমাল দিয়ে চোখ চেপে ধরল। রানু গাঢ় স্বরে বলল, কাঁদে না নীলু। কান্না এলে কি করব? মনটা শক্ত করো ভাই, পৃথিবীটা খুব ভালো জায়গা নয়। লোকজন তাকাচ্ছে ওদের দিকে। রানু নীলুর হাত ধরে বাইরে নিয়ে এলো। বেশ অস্বস্তিকর অবস্থা। তার প্রায় 4 দিন পর নীলু একটি চিঠি পেল। প্রিয় নীলু, ওই দিন তোমাকে দেখলাম, তুমি তো ভারী মিথ্যুক। কেন বললে তুমি দেখতে সুন্দর নও? তোমাকে বর্ষার জল ভারে নত আকাশের মতো লাগছিল। আমি ছুটে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বান্ধবীকে দেখে থমকে দাঁড়িয়েছি। কথা ছিল একা আসবে, তাই নয় কি? শুধু আমরা 2জন থাকবো। আমাকে দেখে যদি তোমার কথা বলতে ইচ্ছে করে, তাহলে কোনো একটি রেস্টুরেন্টে বসে 2জনে চা খেতে খেতে গল্প করব। আর যদি তোমার আমাকে পছন্দ না হয়, তাহলে তুমি তোমার সবুজ রুমালটি তোমার হ্যান্ডব্যাগে লুকিয়ে ফেলবে। তোমাকে কিছুই বলতে হবে না। আমি মন খারাপ করব ঠিকই, কিন্তু বিদায় নেব হাসি মুখে। এবং আর কোনোদিনই তুমি আমাকে দেখবে না। তবে নীলু, আমার কেন জানি মনে হচ্ছে আমাকে তুমি অপছন্দ করবে না। এরকম মনে করার কোনোই কারণ নেই, তবু মনে হচ্ছে। খুব সম্ভব উইশফুল থিঙ্কিং না মেয়ে? নীলু চিঠিটি সমস্ত দিন প্রায় 100 বার পড়ল এবং প্রতিবারই তার কাছে নতুন মনে হলো। রাতে সে অদ্ভুত সুন্দর একটি স্বপ্ন দেখল, যেন পুরনো আমলের একটি পালতোলা জাহাজে সে বসে আছে। জাহাজের পালটি গাঢ় সবুজ রঙের। প্রচণ্ড বাতাস দিচ্ছে। বাতাসে জাহাজ ছুটে চলেছে বিদ্যুৎ গতিতে। নীলুর একটু ভয় ভয় লাগছে, কারণ জাহাজে আর কাউকে দেখা যাচ্ছে না। নীলু একসময় বলল,
আমার ভয় লাগছে এই জাহাজে। আর কেউ কি আছে? সঙ্গে সঙ্গে একটি ভারী পুরুষালী গলা শোনা গেল। ভয় নেই নীলু, আমি আছি। স্বপ্ন এত সুন্দর হয়। নীলুর ঘুম ভেঙে গেল। বাকি রাত সে আর ঘুমোতে পারল না। বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বিলু জেগে উঠে বলল, কি হয়েছে রে আপা? নীলু ভেজা গলায় বলল, পেট ব্যথা করছে, এখন একটু কম, তুই ঘুমো। অনুফার কাছ থেকে নতুন কিছু জানা গেল না। সেও খুব জোর দিয়ে বলল রানু পরনে পাজামা ছিল এবং মৃত লোকটির পরনেও কাপড় ছিল। আপনি লোকটিকে দেখেছেন? হ্যাঁ, কিন্তু আপনি করে বলছেন কেন? মুরব্বী মানুষ আপনি, আমি আপনার মেয়ের বয়সী। লোকটিকে কেমন দেখলে বলো তো? চাচা, আমার কিছু মনে নেই। সেই সময়ে আমি ঘোরের মধ্যে ছিলাম। পরদিন আমার বিয়ে। হ্যাঁ, তা আমি জানি। লোকটিকে নদীর পাড়ে পুঁতে রাখা হয়, তাই না? জি, তারপর অনেকদিন কেউ ওদিকে যেত না। সবাই বলা বলি করতো রাতে কি জানি দেখতে পায়। কি দেখতে পায়? ছায়া ছায়া কি নাকি দেখে। তবে এসব সত্যি না চাচা, সব মন গড়া। তাই নাকি? জি, ভূত প্রেত বলে কিছু নেই। মিসির আলী বড়ই অবাক হলেন। গ্রামের কোনো মেয়ে এইভাবে চিন্তা করে না। এতটা মুক্ত চিন্তা তাদের থাকার কথা নয়। মিসির আলী বললেন, তুমি পড়াশোনা কত দূর করেছো? চাচা, আমি আইএ পড়ার সময় আমার বিয়ে হয়। তারপর আর পড়াশোনা হয়নি। গ্রামে বিয়ে হয়েছে তো, পড়াশোনা করার আমার খুব শখ ছিল। মানুষের সব শখ মেটা উচিত নয়। একটা কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকা দরকার। কেন? তাহলে বেঁচে থাকতে ইচ্ছে করে। সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা খুব অসুখী মানুষ। অনুফা চুপ করে রইল। মিসির আলী মৃদুস্বরে বললেন, এবার রানুর কথা বলো। কি কথা জানতে চান? সব কথা। ও খুব অদ্ভুত মেয়ে। ও মানুষের ভবিষ্যৎ বলতে পারে। কিভাবে বলে? তা জানি না, তবে বলতে পারে। একবার কি হয়েছে শোনেন। আমি আর ও গল্প করছি। সে হঠাৎ গল্প থামিয়ে বলল, কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে শ্রীপুরের খালারা বেড়াতে আসবেন। আর সত্যি সত্যি তারা এলেন। এটা তো এমনিতেও হতে পারে, মানুষ বেড়াতে আসে না? তা আসে, কিন্তু শ্রীপুরের খালা 5 বছর পর প্রথম এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের কি একটা ঝগড়া চলছিল। ও, তাই নাকি? জি, আরেক গল্প বলি শোনেন। তখন আমি মেট্রিক পরীক্ষা দিয়ে রানুদের ওখানে বেড়াতে গিয়েছি। না, এটা আপনাকে বলা যাবে না। বলা যাবে না কেন? গল্পটা ভালো না। থাক, তাহলে অন্য গল্প বলো। অনুফার স্বামীকেও মিসির আলী সাহেবের বেশ লাগলো। গোয়ার গোবিন্দ ধরনের লোক, স্ত্রীর খুবই অনুগত। সে মিসির আলীকে নিয়ে প্রচুর ঘুরল। লোকটির যথেষ্ট প্রভাব প্রতিপত্তিও দেখা গেল। মধুপুর থানায় ওসি সাহেব ওর কথাতেই পুরনো ফাইলপত্র ঘেটে দেখালেন যে একটি মরা লাশ পাওয়া খবরে এফআইআর করা হয়েছিল। তখন ওসি ছিলেন ব্রজগোপাল হালদার। তার নোটে লেখা, একটি কলেরায় মৃত মানুষের লাশ, 30 বা 35, মধুপুরের নিমশাসা গ্রামে পাওয়া যায়। লাশটির পচন ধরিয়া গিয়াছিল। প্রাথমিক পরীক্ষার পর আমি লাশটি পুঁতিয়া ফেলিবার নির্দেশ দিই। লাশটির কোনো পরিচয় জানা যায় নাই। মিসির আলী বললেন, কলেরায় মৃত, এটা বোঝা গেল কি করে? ওসি সাহেব বিরক্ত হয়ে বললেন, সেটা আমি কি করে বলবো? রিপোর্ট তো আমার লেখা না। ব্রজগোপাল বাবুকে জিজ্ঞেস করেন, তিনি জানবেন। তাকে কোথায় পাওয়া যাবে? পুলিশ ডাইরেক্টরেটে খোঁজ করেন। তবে এইসব খোঁজাখুঁজির কোনো অর্থ নেই। 10 বছর আগের ঘটনা মনে করে বসে আছেন নাকি? পুলিশকে আপনারা কি মনে করেন বলেন তো? ঘটনাটা অস্বাভাবিক, সেজন্যই হয়তো তার মনে থাকবে। একটা ডেড বডি পাওয়া গেছে পানিতে, এর মধ্যে আপনি অস্বাভাবিক কি দেখলেন? বাংলাদেশে প্রতিদিন কয়টা ডেড বডি পাওয়া যায় জানেন? জি না, জানি না।
পুলিশের লাইনে ডেড বডি পাওয়াটা খুব স্বাভাবিক ঘটনা, বুঝলেন? মিসির আলী মধুপুরে আরো একদিন থাকলেন। দেখে এলেন যে জায়গায় লোকটিকে পোতা হয়েছিল সেই জায়গা দেখার মতো কিছু নয়, ঘন কাটাবন হয়েছে, যার মানে হচ্ছে এই জায়গাটিকে বেশ কিছুদিন লোকজন ভয়ের চোখে দেখেছেন। হাঁটাচলা বন্ধ করে দিয়েছে নিশ্চয়ই। মিসির আলী অনেকের সঙ্গেই কথা বললেন, যদি নতুন কিছু পাওয়া যায়, নতুন কোনো তথ্য যা কাজে লাগবে, কিন্তু কিছুই জানা গেল না। 10 বছর দীর্ঘ সময়, এই সময়ে মানুষ অনেক কিছু ভুলে যায়। মধুপুর থেকে তিনি গেলেন রানুদের আদি বাড়িতে। সেখানে যাবার তার একটি উদ্দেশ্য, খুঁজে দেখা জালাল উদ্দিন নামে কাউকে পাওয়া যায় কিনা। এই লোকটিকে পাওয়া খুবই প্রয়োজন। আনিস লক্ষ্য করল রানু ইদানিং বেশ স্বাভাবিক। এর প্রধান কারণ বোধহয় বাড়িওয়ালার 2 মেয়ে। ওদের সঙ্গে সে বেশ মিলেমিশে আছে, গল্পের বই আনছে, ভালো মন্দ কিছু রান্না হলেই আগ্রহ করে নিচে নিয়ে যাচ্ছে। বাড়িওয়ালাদের সঙ্গে বেশি মেলামেশা আনিসের পছন্দ নয়। বাড়িওয়ালাদের সে সবসময় শত্রুপক্ষ বলেই মনে করে। কয়েকবার ভেবেছিল বলবে মেলামেশাটা কমাতে, না বলে ভালোই হয়েছে। এতে যদি অসুখটা চাপা পড়ে তো ভালোই। কাজের একটি ছেলে পাওয়া গেছে, চিতু মিয়া। এই ছেলেটিও রানুকে বেশ ব্যস্ত রাখছে। ছেলেটির বয়স 10-11, তবে মহা বোকা, কোনো কাজই করতে পারে না, করার আগ্রহও নেই। রানু ক্রমাগত বকাঝোকা করেও কিছু করাতে পারে না, তবে তার সময় বেশ কেটে যায়। সন্ধ্যাবেলা সে আবার জিতু মিয়াকে নিয়ে পড়াতে বসে। জিতু ঘুম ঘুম চোখে পড়ে, সরে ও সরে আ। এই পড়াটি গত 1 সপ্তাহ ধরে চলছে। জিতু মিয়া কিছুই মনে রাখতে পারছে না, কিন্তু তাতে রানুর উৎসাহে ভাটা পড়ছে না। আনিস একদিন ঠাট্টা করে বলেছে, তুমি দেখি একে বিদ্যাসাগর বানিয়ে ফেলছো। রানু তাতে বেশ রাগ করেছে, গম্ভীর হয়ে বলেছে, ঠাট্টা করছো কেন? বিদ্যাসাগর তো একদিন হতেও পারে। অবশ্য অদূর ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভবিষ্যৎ বিদ্যাসাগর রোজ রাতেই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে, এবং রানু প্লেটে খাবার বেড়ে প্রতি রাতেই প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। এতটা বাড়াবাড়ি আনিসের ভালো লাগে না, কিন্তু সে কিছু বলে না, থাকুক, একটা কিছু নিয়ে ব্যস্ত। এর মধ্যে একদিন আনিস গিয়েছিল মিসির আলী সাহেবের কাছে। ভদ্রলোক বেশ কিছুদিন ঢাকায় ছিলেন না, সবে ফিরেছেন। তার চোখ হলুদ, গা হলুদ। আনিস অবাক হয়ে বলেছে, হয়েছে কি আপনার? জন্ডিস, জন্ডিস বাঁধিয়ে বসেছি। বলেন কি? ইনফেক্টাস হেপাটাইটিস, লিভারের অবস্থা কাহিল রে ভাই। আপনার স্ত্রী কেমন আছেন? ভালো। আর ভয় টয় পাচ্ছেন না? জি না। খুব ভালো খবর। আমি একটু সুস্থ হলেই যাব আপনার বাসায়। জি আচ্ছা। আমি কিছু খোঁজ খবর পেয়েছি, মনে হয় আপনার স্ত্রীর সমস্যাটি ধরতে পেরেছি। তাই নাকি? হ্যাঁ, একটু ভালো হলেই এ নিয়ে কথা বলবো। রানু মিসির আলী সাহেবের জন্ডিসের খবরে খুবই মন খারাপ করলো। আহা, বেচারা একা একা কষ্ট করছে, চলো একদিন দেখে আসি। যাবে? ঠিক আছে, যাব একদিন। কবে যাবে? কাল যাবে? এত ব্যস্ত হচ্ছ কেন? জন্ডিস যখন হয়েছে তখন বেশ কিছুদিন থাকবে, একদিন দেখে এলেই হবে। আমি এই অসুখের ভালো ওষুধ জানি, অরহরের পাতার রস। সকালবেলা 1 গ্লাস করে খেলে 3 দিনে অসুখ সেরে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমার দাদা এই ওষুধটা দিতেন। তুমি কিছু অরহরের পাতা ওই লোকটিকে দিয়ে এসো না। ঢাকা শহরে আমি অরহরের পাতা কোথায় পাবো? কি যে বলো! খুঁজলেই পাবে, জংলা গাছ সব জায়গায় হয়। আনিস যথেষ্ট বিরক্ত হলো। রানুর এই একটা প্রবলেম, কোনো একটা জিনিস তার মাথায় ঢুকলে ওটা নিয়েই থাকবে। আনিস বলল, আচ্ছা দেখি। দেখা দেখি না, তুমি খুঁজবে। আর শোনো, কাল তো তোমার অফিস নেই,
চলো ওনাকে দেখে আসি। এত ব্যস্ত কেন? ভদ্রলোক তো আর পালিয়ে যাচ্ছে না। রানু থেমে থেমে বলল, আমি অন্য একটা কারণে যেতে চাই। কি কারণ? ভদ্রলোক আমার সম্পর্কে খোঁজ খবর করার জন্য মধুপুর গিয়েছিলেন। কি খোঁজ পেলেন জানতে ইচ্ছে করছে। মধুপুরের খবর পেলে কিভাবে? স্বপ্নে? না, স্বপ্ন টপ্ন না, অনুফা চিঠি দিয়েছে। কবে চিঠি পেয়েছো? গতকাল। আনিস চুপ করে গেল। রানু তার নিজের চিঠিপত্রের কথা আনিসকে কখনো বলে না। বিয়ের পর রানু তার আত্মীয় স্বজনের যত চিঠিপত্র পেয়েছে তার কোনোটি সে আনিসকে পড়তে দেয়নি। এ নিয়ে আনিসের গোপন ক্ষোভ আছে। কি আমাকে নিয়ে যাবে? আমি আগে গিয়ে দেখি ভদ্রলোকের অবস্থা কেমন। মিসির আলীকে পাওয়া গেল না। বাড়িতে তার এক ছোট ভাই ছিল। সে বলল, ভাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশি ভালো না। বিলরুবিন 9.5। লিভার খুবই ড্যামেজড।